হ্যালো, রাকেশ ভাই কি আছেন? হ্যাঁ, মামুন ভাই। জি ভাই আছি। ভাইয়া আপনি হচ্ছে যারা 7 সাবজেক্ট তাদের মধ্যে আরো দুইজনকে ক্লাস ক্যাপ্টেন নিয়ে নিয়েন। কারণ তাহলে হচ্ছে রেকর্ডিংটা প্রপারলি হবে। দেখা যাচ্ছে অনেকেরই মনে হয় 1-2 সাবজেক্ট কাউকে আমি ক্লাসে পাই না অনেক সময়। তো যারা 7 সাবজেক্ট আছেন, যারা রেগুলার ক্লাস করবেন, তাদের মধ্যে হচ্ছে দুইজন সিআর আপনার সাথে অ্যাড করে নিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে। মামুন ভাই, স্যারের কি আসতে লেট হবে? হ্যাঁ, চারে একটু লেট হবে, 5 মিনিটের মতো লাগবে আর কি। আর সবাই ভিডিও গুলো একটু অফ করে রাখবেন। আচ্ছা, মামুন ভাই, আপনি যে ক্লাস শিডিউল গুলো দিচ্ছেন সপ্তাহে, এটা কিন্তু সবাই পাচ্ছে না। যেমন আমিও পাই নাই এবং আরো কয়েকজনে বলছে যে ওরা পাচ্ছে না। একটু দেখে নিতে ব্যাপারটা, আসলে কারো ইমেল অ্যাড্রেস মিসিং হচ্ছে কিনা। বুঝি না ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। ভাই উনি বলছে যে অনেকে মেল করছে, যেটা মানে আপনারা মেল যেখানে করছেন অনেকে পাচ্ছে না। উনিও পাইনি বলছে, আর কয়েকজন পাইনি বলছে, একটু চেক করার জন্য বলছে। আপডেট লিস্ট দিয়ে তো সবাইকে পাঠাইছি। না ওইটা না, উনি বলছে হ্যাঁ, বাট মেলগুলো তো ওই পাঠানো। আপনি গত সপ্তাহের তাহলে তো পাওয়ার শিডিউল কথা অনেক যেখানে আগেই দিচ্ছেন ওই ই মেলটা আমরা করছি। পাইনি। 1202 এলে তো পাওয়ার কথা অনেক আগে, সবার আগে তো ইনরোল করছেন। একাডেমিক ক্যাম্পাস থেকে কোনো শিডিউলের মেল পান নাই? না ভাইয়া, আমি পাই নাই। আমি পরে আরেকজনকে হোয়াটসঅ্যাপে দিতে বলছি, তখন উনি দিছে, তখন আমি ওখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সবার আগে তো আপনার সিরিয়ালটা। ঠিক আছে, ওকে আমি দেখবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মোবাইল নাম্বারটা ভুল আসছে, আর সব ঠিক ছিল। আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করছিলাম। ঠিক আছে, ওকে কারেকশন হবে।
ক্লাস কখন শুরু হবে? স্যার আসলেই শুরু হবে। স্যার আসলে সবাই জয়েন করছেন আপনারা? আমার একটু দেরি হয়ে গেল, আমি শুরু করছি কিছুক্ষণের মধ্যে, 2-3 মিনিট লাগবে আরো। হ্যালো। জি স্যার জয়েন করেছি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা,
আপনাদের এই ম্যানেজমেন্ট ইনফরমেশন এটা কততম ক্লাস? এর আগে ক্লাস হয়েছে? জি স্যার, পেয়েছি স্যার। মাকসুদ নিয়েছে না? চ্যাপ্টার কত? এক চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার শেষ করছে আপনাদের? না স্যার, ফার্স্ট চ্যাপ্টার শেষ করে নেই আমাদের। ইন্ট্রোডাকশন সহ আমাদের ক্লাস হচ্ছে একটা। আচ্ছা, একটাই তো ক্লাস হয়েছে না জি so একটা। far? আচ্ছা, তো আমাদের এই সাবজেক্টটাতে আমরা দুইজন মিলেই ক্লাস নেই। আপনাদের এই সেকশনেও আমরা এই ম্যানেজমেন্ট ইনফরমেশনটা মাকসুদ আর আমি মিলেই নিব। সো আমাদের যেটা হয় সে হচ্ছে 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত নেয়, আর আমি হচ্ছে 7 থেকে 11 মানে শেষ পর্যন্ত নেই। সো চ্যাপ্টার 7-এ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে দেখবো আর কি। আহ ওই আগের গুলো লাগবে এরকম না, ব্যাপারটা চ্যাপ্টার আগের গুলো শেষ করে পরেরটাতে যেতে হবে এরকম ইয়ে লাগবে না। এজন্যই আমরা যে কোনোটা যে কোনো সময় নিলে কোনো সমস্যা হয় না। আর আপনাদের এই ক্লাসে কতজন এনরোলমেন্ট করেছেন এটা কি কোনো আইডিয়া আছে? নাই মনে হয় না, দেখতেছি 91, অনেক। আমাদের সবার কাছে কি বই আছে আপনাদের, নতুন বইটা? জি স্যার জি আছে। স্যার, বই আছে। পেজ নাম্বার কত চ্যাপ্টার 7 নতুন বইতে? 226। 226। 226। Yes, sir. ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ। আর কি আপনাদের, আমার যেহেতু এটা প্রথম আপনাদের সার্টিফিকেট লেভেলে, আমি সাধারণত পড়ালেখার পাশাপাশি কিছু গাইডও দেই। যেটার প্রথম গাইড হবে যে আপনারা সব সময় ট্রাই করবেন বুঝে পড়ার জন্য। মুখস্থ মানে একটা সময়ে মুখস্থ দিয়ে আর কোনো কাজ হবে না। তো যেই জিনিসটা পড়বেন ভালো করে বুঝে যেন পড়া হয়, না বুঝলে পড়ে লাভ নাই, মানে ওইটা দিয়ে আসলে সিএতে কোনো কাজ হবে না। সুতরাং আপনি যেটা পড়বেন সেটা বুঝে পড়লে পরীক্ষাতেও ভালো হবে, প্র্যাকটিক্যাল লাইফেও ভালো হবে। ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন কি, মানে এটা কি মিন করে, মানে এটা কি, জিনিসটা কি? আপনাদের অনেকেই এখানে আছেন যে বিবিএ কমপ্লিট করে আসছেন বা কমার্স থেকে গ্রাজুয়েট করা। সো ওয়ার্কিং ক্যাপিটাল এইটা অর্গানাইজেশনে এটা কি মিন করে কোনো কোম্পানিতে? স্যার কারেন্ট অ্যাসেট থেকে যখন কারেন্ট জি স্যার। লায়াবিলিটিস গুলো মাইনাস করা হয় তখন ওইটাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। So the capital which requires to maintain the company's regular operations. জি স্যার, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে, নেট অ্যাসেট থেকে নেট লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটালটা পাই আর কি। আচ্ছা, তার মানে একজন কি বললেন যে রেগুলার Reg- reg- কাজগুলো করার জন্য, জি স্যার, regular activities or operations. অ্যাক্টিভিটিস স্যার, গুলো ডে করার টু জন্য। ডে অপারেশনের জন্য যে ক্যাপিটাল দরকার হয় আর কি। তাহলে আমি যদি একটা ফ্যাক্টরিতে মেশিন কিনি ওটা প্রোডাকশনের জন্য, তাহলে ওইটা কি ওয়ার্কিং ক্যাপিটাল আন্ডারে থাকবে নাকি? না না স্যার। স্যার, না স্যার। fixed তা- capital. তাহলে ওইটা হচ্ছে কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়ে না। সো ওয়ার্কিং ক্যাপিটালে কি আসতে পারে, ওই মেশিনের মধ্য দিয়ে যদি কোনো ম্যাটেরিয়াল গুলো যুক্ত হয়ে প্রডিউস যাচ্ছে। করা হয় এবং সেটার জন্য যেই র মেটেরিয়ালসটা প্রয়োজন এবং এই র মেটেরিয়ালস পারচেস করতে যে টাকার প্রয়োজন, দিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, ইজ ইট? Yes, sir. ওকে। সো আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এই চ্যাপ্টারটা আমরা সাধারণত 2টা ক্লাসে শেষ করি, যেহেতু রমজান মাস একটু শর্ট ক্লাস। সো আজকে হয়তো পুরোটা শেষ করা যাবে না, তারপর আমরা ট্রাই করবো যতটুকু পারি। আজকের এই চ্যাপ্টারে আমরা যে টপিক গুলো কভার করব, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। অলরেডি আমরা ইন্ট্রোডাকশন একটা ইন্ট্রোডিউস হয়ে গেছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটার সাথে। এখানে সায়েন্সের কেউ আছে বা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছে? তার অনেকেই আছে। স্যার আমি আছি। আচ্ছা, তো আপনি ঠিক আছে স্যার, আপনি এসএসসি এইচএসসি করেছি সায়েন্স থেকে, বাট ভার্সিটিতে আবার সাবজেক্ট সুইচ করে অ্যাকাউন্টিং নিয়েছি। তো বলা যায় যে না, 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 মানে একবারে পিওর নন কমার্স, মানে কোথাও সে কমার্সে ছিল না, এরকম আছে কেউ?
স্যার আমি। আচ্ছা, আপনার নাম হচ্ছে আহসান হাবিব নাকি? জি স্যার। জি স্যার। আহসান হাবিব, আপনি কি বুঝছেন এই যে ওয়ার্কিং ক্যাপিটালের কি বুঝাইতে চাইলাম আমরা, একটা ইন্ট্রোডাকশন যেটা পাইছি, সেটা কি আপনার একটা আইডিয়া হয়েছে? জি জি স্যার। ঠিক আছে, তো আমরা আমাদের এই চ্যাপ্টার 7-এ পেজ নাম্বার 226, নতুন বইতে, এটাতে যে কন্টেন্ট গুলো কভার করার চেষ্টা করবো, প্রথমে ইন্ট্রোডাকশন, এরপর ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের একটা ছোট্ট একটা ডেফিনেশন পড়বো, ব্যালেন্সিং লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। লিকুইডিটির সাথে প্রফিটেবিলিটির একটা সম্পর্ক আছে, এখানে একটা বাড়ালে আরেকটা কমে যায় বা একটা কমাইলে আরেকটা বেড়ে যায়, এটা একটা ব্যালেন্স করতে হয় অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার। এই ব্যাপারটা আমরা জানবো। শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফাইন্যান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা কোনটা থেকে ওয়ার্কিং ক্যাপিটালে ফাইন্যান্স করব, শর্ট টার্ম থেকে করব না লং টার্ম থেকে করব, কোনটা থেকে করলে ভালো হবে অর্গানাইজেশনের জন্য বা প্রফিটেবিলিটি এনশিওর হবে ভালো পরিমাণ অপটিমাম লেভেলের। ক্যাশ অপারেটিং সাইকেল আমরা জানবো। অ্যান্ড এই কয়েকটাই তো এখানে দেখাচ্ছে, না আর কি আছে? ক্যাশ অপারেটিং সাইকেল, আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্রেড পেয়েবল ম্যানেজমেন্ট, ট্রেড রিসিভেবল ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, ক্যাশ বাজেট, এই 10টা আইটেম আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। এইখানে আপনাদের এই নতুন বইতে একটা জিনিস স্কিপ করা হয়েছে, যেটা লাস্ট বইতে ছিল, এই জন্য আমার স্লাইডে আছে। সেটা হচ্ছে যে আপনার Balancing short term. লিকুইডিটি, শর্ট টার্ম আর লং টার্মের ইস্যুটা মেবি নতুন বইতে নাই, শর্ট টার্ম লোন এন্ড লং টার্ম লোন। আচ্ছা, আমরা সময় থাকলে এগুলো কভার করব। আর আপনাদের এই বইটা পড়ার কিছু টেকনিক আছে, আগের বই এবং এই বইয়ের কিছুটা ডিফারেন্স আছে। এই বইতে দেখেন, ফার্স্ট 226 পেজ নাম্বারে এখানে লার্নিং আউটকামস আছে, যে আপনি এই চ্যাপ্টারটা শিখলে বা পড়লে এটা থেকে কি শিখবেন, এটা থেকে আউটকামটা কি আসবে, সেইটা আপনি জানবেন। সো আমরা যদি আউটকামের কিছু একটু পড়ি, দেখা যাচ্ছে প্রথমটা লেখা আছে, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট হুইচ হাইলাইটস দ্য কোয়ান্টিটি অ্যান্ড টাইমিং অফ ক্যাশ সারপ্লাসেস অ্যান্ড ডিফিসিট। আপনি এটা পড়লে কিভাবে একটা ক্যাশ বাজেট করতে হয়, এবং এটা একটা হাইলাইটস পাবেন, এবং সেখান থেকে আপনি ক্যাশ সারপ্লাস বা ডিফিসিট হয় কিনা সেটার ব্যাপারে জানতে পারবেন। সো বেসিক্যালি আমরা ক্যাশ বাজেট যেটা জানি, সেটা হচ্ছে আপনি ফোরকাস্টেড বাজেট করবেন, যে ধরেন আপনি আজকে আছেন জানুয়ারির 1 তারিখের পজিশনে, সো আপনি নেক্সট ইয়ারের প্রতি মাসে, প্রতি মান্থলি একটা ক্যাশ বাজেট করলেন। জানুয়ারি 31শে জানুয়ারিতে ক্লোজিং এ কি হবে, ফেব্রুয়ারি ক্লোজিং, মার্চ ক্লোজিং, এভাবে ডিসেম্বর ক্লোজিং পর্যন্ত আপনি প্রতি মাসের একটা ফোরকাস্টিং করলেন, যে জানুয়ারি মাসে আপনার কাছে কত টাকা আসবে বিভিন্ন সোর্স থেকে। এটা হতে পারে ইন্টারনাল সোর্স, ইভেন লোন নিয়েও আপনি মানে আপনার কাছে টাকা আসতে পারে। সো ক্যাশ রিসিপ্ট গুলোকে আপনি দেখবেন, আর বিভিন্ন ধরনের পেমেন্ট গুলোকে ফোরকাস্ট করবেন, করে আপনি দেখলেন যে মাস শেষে আপনার কাছে সারপ্লাস অ্যামাউন্ট আছে এত টাকা, অথবা একটা ডিফিসিট অ্যামাউন্ট আছে। সো আপনি ওই ডিফিসিট অ্যামাউন্ট থাকলে ওই ডিফিসিট অ্যামাউন্টটা কোত্থেকে রিকভার করবেন, কারোর কাছ থেকে লোন নিবেন না নতুন ক্যাপিটাল নিবেন, এই ধরনের আইডিয়া গুলো আপনি পাবেন। সো ক্যাশ বাজেট সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে। দেন হচ্ছে ক্যালকুলেট দ্য ক্যাশ সাইকেল ফর এ বিজনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইটস সিগনিফিকেন্স। আপনি ধরেন আজকে 100 টাকা ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করলেন, তো এই টাকাটা কিভাবে র মেটেরিয়ালসে পারচেজে কাজে লাগতেছে, তারপরে এটা বিভিন্ন মেশিনে প্রোডাকশন স্টেজে কাজে লাগছে, রিসিভেবল হয়ে টাকা পড়ে আছে কাস্টমারের কাছে, আলটিমেটলি কাস্টমার থেকে রিকভারি হয়ে আবার টাকাটা আসতেছে। সো এই সাইকেলটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে এই সাবজেক্ট পড়লে। এটা হচ্ছে লার্নিং আউটকাম আমরা দেখছি। সো আপনারা প্রত্যেকেই যেটা করবেন, আপনাদের বইয়ের একটা দাগও যেন বাদ না পড়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে। এখন এই চ্যাপ্টার সাবজেক্টটা হয়তো আপনি কম পড়েও পাশ করে যেতে পারেন, কিন্তু কম পড়লে প্রবলেম হবে ভবিষ্যতে। এই চ্যাপ্টার সাবজেক্ট গুলো হচ্ছে বেসিক, এগুলো যদি ভালোভাবে জানা থাকে তাহলে ভবিষ্যতে যে সাবজেক্ট গুলো আসবে,
অন্যান্য লেভেলে সেই সাবজেক্টগুলো কমপ্লিট করতে আপনাদের সুবিধা। তো লার্নিং আউটকামটা আপনারা আইডিয়া পেলেন, এটা আপনারা নিজে পড়ে নিয়েন। দেন হচ্ছে আমাদের এক্সামিনেশন কনটেক্সট। অনেকে আমাদেরকে কোশ্চেন করে আমাদের বইতে, আমাদের আসলে পরীক্ষায় কি আসবে স্যার, বা আমরা কি ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সো এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে আইডিয়া দেয়া আছে। তো এই এই জিনিসগুলো আপনারা পড়বেন। সো আমি একটু পড়ে দেখি। You could be asked to prepare a full cash budget in the exam in a scenario based question. আপনাকে একটা সিনারিও দিয়ে দিল এবং বলল একটা ক্যাশ বাজেট তৈরি করেন। সো আপনার কোশ্চেনটা এরকম হতে পারে। যেহেতু এখন এমসিকিউ হয়, হয়তো বলতে পারে যে ধরেন আপনার জানুয়ারি মাসের ক্যাশ সারপ্লাস কত বা ক্যাশ ডিফিসিট কত, বিভিন্ন সিনারিও দিয়ে দিয়ে দিল যে আপনার যেই পারচেজ হয়, ধরেন আপনি 100 টাকার জিনিস পারচেজ করলেন, সেটা প্রতি যেই মাসে পারচেজ করেন সেই মাসে আপনি 80% ক্যাশ পেমেন্ট দিয়ে দেন, আর আগের মাসের ডিউর অ্যামাউন্টের 20% দেন। সো এই ধরনের সিচুয়েশন গুলো দিয়ে বলতে পারে যে আপনার এই মাসের ক্যাশ সারপ্লাস কত হতে পারে। তো 4টা অপশন দেওয়া থাকতে পারে, সেই অপশনগুলো থেকে আপনি সঠিক উত্তরটা দিবেন। সো এক্সামিনেশন কনটেক্সটে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো আপনারা এক্সাম কনটেক্সটের যেই আম, আহ, ইয়েটা আছে, প্যারাটা আছে, এগুলো পড়ে নেবেন। আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য, যাতে আপনাদের আগ্রহ সৃষ্টি হয়, এই জন্য আমি এটা পড়ে নিলাম। আমার আসলে এটা আসলে স্টাডির মধ্যে নাই, হোয়াটএভার। আবার দেখেন আপনাদের এই চ্যাপ্টার স্টাডি গাইডলাইনও দেয়া আছে। দেখেন পরের এই টেবিলটাতে যেটা আছে, আমরা সাধারণত মেইন আলোচনায় চলে যাই, কিন্তু এখানে যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন লার্নিং আউটকাম, সিলেবাস লিঙ্ক, এক্সামিনেশন কনটেক্সট, চ্যাপ্টার স্টাডি গাইডলাইন, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা স্কিপ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যারা আমরা ইউজুয়ালি মানে যারা বলি যে একবারে কম পড়ায় বেশি আউটপুট দিতে চাই, তারা এই জিনিসগুলো স্কিপ করে যায়। কিন্তু এই জিনিস এই এগুলোর মধ্যেও কিন্তু আপনার অনেক হেল্পফুল রিসোর্স আছে। যেমন ধরেন চ্যাপ্টার স্টাডি গাইডলাইনে টপিকসটা যদি আমরা দেখি, প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স একটা হেডলাইন দেখাচ্ছে, স্টাডি অ্যাপ্রোচ কিভাবে আপনি পড়বেন। যেমন প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে বলা আছে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যালেন্সিং লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কি। ইট ইজ ইন দ্য কনটেক্সট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেশালি ক্যাশ ম্যানেজমেন্ট দ্যাট দ্য finance function has the most direct impact on the success of the business. Cash is the king. No business can afford to run out of cash, and nor can it afford not to achieve a reasonable return on cash. মানে আপনার যে ক্যাশের যে প্রয়োজনীয়তা, ওয়ার্কিং ক্যাপিটালের যেই সিগনিফিকেন্স, এইটা সম্পর্কে একটা আইডিয়া। এখন এটা স্টাডি অ্যাপ্রোচ, কিভাবে আপনারা এটা পড়বেন, অ্যাপ্রোচ গুলো বলা আছে, এই টপিকসটা কিভাবে আপনারা পড়বেন। দেন এক্সাম অ্যাপ্রোচ, এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেন ইন্টারেক্টিভ কোশ্চেন যদি থাকে তাহলে সেটা সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। এটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড। তো আপনারা এইগুলো স্টাডি করবেন। আমরা টপিকসে চলে যাই প্রথমেই। আমাদের স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমাদের বইয়ের শুরুতে দাও। স্পেসিফিকেশন গ্রিড দিয়ে আর কি এক্সপ্লেন করা আছে যে কত পার্সেন্ট কোয়েশ্চেন আসবে আর কি। সো আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার কোন কোন চ্যাপ্টার হচ্ছে মিলে আর কি কত পার্সেন্টেজ কোয়েশ্চেন আসে, ওই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম, ওই যে স্পেসিফিকেশন গ্রিডে যে পার্সেন্টেজ দেওয়া আছে। এগুলো এগুলো বেসিক্যালি একটা আইডিয়া দেয়া, কখনোই একবারে ধরাবাঁধা স্ট্রিক্ট নিয়ম কানুন আমার জানা নেই প্রফেশনাল কোনো এক্সামে এরকম নিয়ম আছে কিনা। মানে অন্য অন্য প্রফেশনে থাকলেও সিএ তে কখনোই এভাবে আপনি একবারে 100% এস্টিমেট করে আগাতে পারবেন বলে মনে হয় না। তো এই ক্ষেত্রে আপনাকে সবই কভার করে আসতে হবে। এবং আরেকটা প্রবলেম হলো প্রফেশনাল এক্সামে তো আপনার কোনো অপশন নাই যে আপনি এটা স্কিপ করে আরেকটা দিলেন, আপনার 100 ফুল মার্কস হইলে হলো। কিন্তু এখানে
পুরোটাই কভার করে আসতে হবে। সো এইখানে কতটা থেকে কোনটা থেকে কত পার্সেন্টেজ আসবে ওইটা বইতে একটা এস্টিমেট দেওয়া আছে, বাট এটা কখনোই মানে একবারে অ্যাকুরেট হয় না। তো এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারই আপনাদের ইম্পর্টেন্ট এবং সমহারে আপনারা এগুলো স্টাডি করতে হবে। স্যার সিরিয়াল কি মেনটেন, যদিও একবার বলেছেন, বাট এখানে ওই যে আবার চ্যাপ্টার 2 and 3 পার্ট 1 পার্ট 2 দেখছি। তো তো স্যার এখানে সিরিয়াল কি মেনটেন করতে হবে বোঝার জন্য আর কি, স্যার বুঝার সুবিধার্থে। সিরিয়াল যেমন প্রথম 6টা চ্যাপ্টার সিরিয়াল অনুযায়ী আসবে, দুই একটা হয়তো মাঝখান থেকে আছে। পার্ট 1 যেমন পার্ট 1 পার্ট 2 তো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার এন্ড সেকেন্ড চ্যাপ্টার, তাই তো? জি স্যার। তাহলে ওই দুইটা সিরিয়াল মেনটেন করতে হবে ওইটার সাথে। 2টা 1 পড়ার আগে পড়া যাবে না। বাট অন্যগুলো যেগুলো আমি পড়াচ্ছি আহ আলাদা করে, ও ওই অন্য 6টা চ্যাপ্টার তো ওই পড়াবে মাকসুদ। সো এইগুলো আমি পড়াচ্ছি যেহেতু, এগুলো এটা ডিম সিদ্ধ তো। আলাদা আলাদাই পড়া যাবে, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বাকিরা একটু মিউট করে রাখেন, হ্যাঁ? ভাই অন্বেষা আপনি একটু মিউট করে ফেলেন, হ্যাঁ? তো আমরা আহ ইন্ট্রোডাকশনে চলে যাই। ইন্ট্রোডাকশন অলরেডি ডান, আমরা ডেফিনিশনে চলে যাই। দেখেন একটা কথা এখানে সুন্দরভাবে বলা আছে, লাস্টের লাইনটা দেখেন, ওয়েল দা হুইলস অফ বিজনেস। তার মানে আপনার বিজনেসের চাকার চালানোর জন্য যে তেলের প্রয়োজন, দিস ইজ দা ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা একটা গাড়ির কথা যদি চিন্তা করি, তাহলে গাড়িটা কিনতে যে টাকাটা খরচ হয়েছে সেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটালের আন্ডারে থাকবে না। বাট গাড়িটা দৈনন্দিন জীবনে যে চালানোর জন্য যেই টাকাটা খরচ হচ্ছে বা তেলটা খরচ হচ্ছে, সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। মোটামুটি যারা এখানে নন কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদেরকে উদ্দেশ্য করেই আমি স্টাডিটা একটু ইজি করার চেষ্টা করছি। কারণ অন্যরা হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে খুবই ভালো আইডিয়া রাখেন, তারপরেও আহ, এখন আবার পুনরায় ইয়ে হয়ে যাবে, যে না, খুবই বেসিক লেভেলের ইনফরমেশন। সো আমার ওয়ার্কিং ক্যাপিটালের কয়েকটা পার্ট আছে বা আমার আইটেমস আছে। এর মধ্যে হচ্ছে আপনার এই রিসিভেবল একটা, ধরে নিলাম আমি যে টাকাটা কাস্টমারের কাছে যেই প্রোডাক্টটা সেল করলাম সেটা থেকে 100 টাকা রিসিভেবল আমি কাস্টমারের কাছ থেকে টাকা পাই। ইনভেন্টরি তে আমার র মেটেরিয়ালস আছে 20 টাকা, যেটা এখানে দেয়া আছে দেখেন, র মেটেরিয়ালস 20 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল আছে 30 টাকা। ফিনিশড গুডস এ আছে 30 টাকা। আচ্ছা, র মেটেরিয়ালস কি, এখনো পর্যন্ত আমি পারচেস করে নিয়ে আসলাম কিন্তু প্রোডাকশন স্টেজে দেই নাই, দিস ইজ র মেটেরিয়ালস। ওয়ার্ক ইন প্রোগ্রেস কি, আমি পারচেস করে জাস্ট ওয়ার্কিং প্রোডাকশন স্টেজে দিছি, এটা হয়তো মেশিনের মধ্যে আছে বা এখনো ফিনিশড গুডস হয় নাই, বা র মেটেরিয়ালস থেকে একটু অন্য স্টেজে চলে আসছে। তো এইখানে ওয়ার্কিং ক্যাপিটাল এটা মিন করে। আর ফিনিশড গুডস কি, আমি প্রোডাক্ট তৈরি করে রেখে দিলাম আমার কাস্টমারের কাছে সেল করার জন্য, তো ওইটা 50 টাকা আছে ধরলাম। তো সব মিলে আমার ইনভেন্টরিতে আমার 100 টাকা আছে, রিসিভেবল আছে 100 টাকা, এন্ড আমার হাতে একটা ক্যাশ রাখতে হবে, বিকজ আমার কোম্পানির বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট পেমেন্টের প্রয়োজন হতে পারে, অথবা রেগুলার পেমেন্টেরও প্রয়োজন হতে পারে। সেই পেমেন্টটাকে এনশিওর করার জন্য আমার 100 টাকা ক্যাশ রাখতে হচ্ছে। অ্যান্ড আলটিমেটলি আমি মানুষের কাছ থেকে যে পারচেস করছি বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে, তাদের 200 টাকা আমি এখনো দেই নাই। দ্যাট মিনস পে বলে আমার 200 টাকা আছে। সো এই যে এই তিনটা রিসিভেবল, ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ, এই তিনটার যোগফল হচ্ছে আমার প্রায় 300 টাকা। আর আমি মানুষের 200 টাকা ধরে রাখছি নিজের কাছে। এই এইটা, এটা থেকে 300 টাকা থেকে 200 টাকা বাদ দিলে যে 100 টাকা থাকে, বেসিক্যালি দিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা কি সবার কাছে ক্লিয়ার? মোটামুটি যারা কেউ বুঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা, তার মানে সবাই বুঝছেন ধরে নিলাম। তো 100 টাকা হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল। সো একটু আগে একজন বলছিলেন যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে নেট মানে ওয়ার্কিং ক্যাপিটাল। সো এইখানে কারেন্ট অ্যাসেট মিনস আমি একসাথে শেষ করে দিতে পারি, আমার রিসিভেবল প্লাস ইনভেন্টরি প্লাস ক্যাশ, এই তিনটা মিলে আমার কারেন্ট অ্যাসেট। ওকে,
Yes, sir. আর আমার পেয়েবলটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি। সো আমি কারেন্ট অ্যাসেটের 300 টাকা থেকে যদি কারেন্ট লাইবিলিটির 300 টাকা 200 টাকা বাদ দিই, তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল হয় 100 টাকা। দিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমাকে এখন এই 100 টাকা ম্যানেজ করতে হবে। 100 টাকা আমি কোথা থেকে পেতে পারি? একটা হতে পারে ইকুইটি থেকে, আর একটা হতে পারে লোন থেকে। হতে পারে না, আমরা লোন Yes, নিয়েও sir. তো ব্যবসা করতে পারি। Yes, sir. আপনাদের বইতে দেখেন দ্য টোটাল অফ দ্য কারেন্ট অ্যাসেট অফ এ বিজনেস লেস ইটস কারেন্ট লাইবিলিটি ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল। বইতে ডেফিনিশনটা দেয়া আছে। সো আমার ধারণা আপনাদের আর কারো কখনোই এটা যদি বুঝে থাকেন তাহলে মাথা থেকে চলে যাবে না। আর মুখস্থ করলে হয়তো আপনার এটা কালকেই মনে থাকবে না। তো আমার ধারণা এখানে সবাই বুঝছেন তো না? Yes, sir. ওকে, স্যার দেন আমরা হুম, বলেন। স্যার এখানে ইকুইটি 50 লোন 50 কেন স্যার? এটা এটা জাস্ট আপনার একটা সোর্সিং। ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন যেখানে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন 100 টাকা, এখন আপনার কাছে আছে 30 টাকা বা 50 টাকা। তো বাকি 50 টাকা যদি না হয় বা 70 টাকা যদি না হয়, তাহলে কি আপনি ব্যবসাটা রান করতে পারবেন? আপনার তো ব্যবসা স্টার্ট আপ হয়ে যাবে। তখন কারো না কাছ থেকে, আপনার বন্ধুর কাছ থেকে বা একটা কারো ব্যাংক থেকে একটা লোন নিলেন। সো এটা পুরোটাও আপনার পকেট থেকে দিতে পারেন, মানে ডাজেন্ট ম্যাটার, জাস্ট এটা একটা এক্সাম্পল দেয়া। স্যার এই 100 বলতে ওই যে ক্যাশে যে 100 শো করছে ওটা না স্যার? নো নো নো, এখানে কারেন্ট অ্যাসেট লেস কারেন্ট লাইবিলিটি। আপনার রিসিভেবল এবং ইনভেন্টরি এবং ক্যাশ, এই তিনটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট। এই তিনটার যোগফল হচ্ছে 300 টাকা। আর পেয়েবল আপনার 200 টাকা। এই 300 টাকা থেকে 200 টাকা গেলে যেটা থাকে দিস ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা এই আপনি এখানে স্লাইডটা দেখেন, এখানে প্লাস মাইনাস গুলো বোঝার চেষ্টা করেন। যদি রোজা রমজানের দিন, এখন তো পানি খাওয়ারও সুযোগ নাই, এত কথা বললে কিন্তু আমি আবার দেখা যাবে যে আর ক্লাস কন্টিনিউ করা যাচ্ছে না। স্যার বুঝতে পেরেছি। তো ব্যালেন্সিং লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এখানে আপনারা কেউ লিকুইডিটির আইডিয়া পেয়েছেন কখনো এর আগে? হোয়াট ইজ লিকুইডিটি? তো প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমাদের যে সম্পদটার প্রয়োজন, ক্যাশ টাকা, ব্যাংক বা অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলির লিকুইডিটি বলা হয়। যেটা যে কোনো ফর্মে আমি নিতে পারবো আর কি। আচ্ছা, স্যার শর্ট আপনাদের টার্ম অব্লিগেশন মিট করার জন্য যেই টাকাটা প্রয়োজন। স্যার ক্যাশে রূপান্তরযোগ্য বা যে কোনো কারেন্ট অ্যাসেট আমরা যদি ক্যাশ হিসেবে ইউজ করতে পারি, সেই সবগুলো হচ্ছে লিকুইডিটি। মানে এটা ধরেন আপনি এখন আপনার কাছে একজন লোক টাকা পায়। এখন আপনি কমিটমেন্ট করছেন আগামীকালকে টাকাটা দিবেন, 100 টাকা পায়। তা এখন আপনার কাছে যদি ক্যাশ না থাকে, তাহলে কি ওই টাকাটা দিতে পারবেন, ওনার টাকাটা? তাহলে মানে এই যে আপনার একটা সলভেন্সি বা এই যে ক্যাশ হোল্ড করে রাখছেন, বা আপনার কাছে এই ক্যাশ টাকাটার অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে আপনার লিকুইডিটি পজিশন আপনার জন্য। আপনি এই এমন একটা অ্যাসেট আপনার কাছে আছে যেটা ইজিলি ক্যাশে কনভার্ট করা যায়, এবং এটা ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা দিয়ে আপনি আপনার লাইবিলিটিকে পরিশোধ করতে পারতেছেন, মানে রিপে করতে পারতেছেন, অথবা যে কোনো ধরনের ক্রাইসিস আপনি সলভ করতে পারতেছেন। So, এইখানে লিকুইডিটি সম্পর্কে যদি একটু আইডিয়া হয়ে থাকে, আচ্ছা আমরা তারপরেও লিকুইডিটির একটা আইডিয়া দেখি, চ্যাট জিপিটি কি বলে নাকি। আর প্রফিটেবিলিটি কি, এটা ওইটা বের করতে করতে আপনি একটু বলেন প্রফিটেবিলিটি কি। প্রতিষ্ঠান কোনো জায়গায় যদি ইনভেস্ট করে থাকে, সেখান থেকে যে আর্নিংটা আসে স্যার। কতটুকু ক্যাপিটাল ইউজ করে কতটুকু প্রফিট হচ্ছে, এটাই প্রফিট। আচ্ছা, এইখানে এই প্রফিটেবিলিটি
আর লিকুইডিটির সম্পর্কটা কি হইতে পারে বলতে পারবেন নেগেটিভ একটু? সম্পর্ক স্যার। যদি লিকুইডিটি বেশি থাকে তাহলে আমার প্রফিটেবিলিটি কমে যাবে, কারণ আমি ইনভেস্ট কম করতে পারবো। আর যদি ইনভেস্ট বেশি করে ফেলি তখন আমার লিকুইডিটি ক্রাইসিস দেখা দেবে। তো এটার দুইটা সম্পর্ক নেগেটিভ। আচ্ছা, মানে আপনার যদি ধরেন আমার কাছে আছে 100 টাকা, আমি এখন যদি কাছে রেখে দেই এই 100 টাকা, এটা থেকে কোনো আর্নিংস আসবে? নো স্যার। না স্যার। তার মানে আপনি লিকুইডিটি কিন্তু আপনার প্রফিটেবিলিটি নাই। ইয়েস স্যার। এখন আপনাকে এটার সৎ ব্যবহার করতে হবে, যে 100 টাকা আমি পুরোটা ইনভেস্ট করে দিলাম, তার মানে আমার একটা প্রফিট আসার সম্ভাবনা। তো যত বেশি 100 টাকার মধ্যে যত বেশি টাকা আমি ইনভেস্ট করতে পারবো, তত বেশি আমার আর্নিংস এর মানে সম্ভাবনা আছে, মানে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ইয়েস স্যার। তার মানে লিকুইডিটির সাথে প্রফিটেবিলিটির একটা মানে বিপরীত ধর্মী রিলেশনশিপ আছে। যে আপনি লিকুইডিটি যদি বেশি হয় তাহলে প্রফিটেবিলিটি কম হবে, প্রফিটেবিলিটি যদি বেশি করতে চান তাহলে লিকুইডিটি আপনাকে কমাই ফেলতে হবে। সো এইখানে আপনাকে অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার একটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কি? যে আপনি রেখে দিছেন 5 বছর পরে আপনার টাকা লাগবে, সেটাও আপনি ক্যাশ টাকা রেখে দিছেন। সো এইটা আপনি এত পরিমাণ রিস্ক অ্যাভার্স চিন্তা করলেন যে 5 বছর পরে টাকা লাগবে, সেটাও আমি রেখে দিচ্ছি হাতে। সো এইখানে যদি আপনি এই টাকাটা হাতে না রেখে কোথাও ইনভেস্ট করেন তাহলে আপনার প্রফিটটা বেড়ে যায়। এখন আপনার চিন্তা করতে হবে যে আমার আসলে এই ইমিডিয়েট প্রবলেম গুলো সলভ করার জন্য আমার আসলে কত টাকার দরকার আর আমার কাছে আছে কত। তো আমি তাহলে বাকিটা ইনভেস্ট করি, এবং সেইটা যদি আবার আমার 2 মাস পরে লাগে বা 3 মাস পরে লাগে, তাহলে আমি এই টাকাটা আপাতত একটা শর্ট টার্ম ইনভেস্ট করি। মানে এটাই হচ্ছে আসলে ব্যালেন্স করা আপনার প্রফিটেবিলিটির সাথে লিকুইডিটির একটা ব্যালেন্সিং। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটু ওই যে চ্যাট জিপিটি কে বলছিলাম যে হোয়াট ইজ লিকুইডিটি বা লিকুইডিটি মিনস, ওখান থেকে ইনফরমেশন কি আসছে। লিকুইডিটি রেফার্স টু দা ইজ with which an asset can be quickly converted into cash without significant affecting its price। তার মানে এমন একটা পজিশন যেখানে আপনি অ্যাসেটটাকে খুব কুইক আপনি ক্যাশে রূপান্তর করতে পারেন, যার কারণে এটার ভ্যালুটা খুব বেশি চেঞ্জ হবে না বা কমে যাবে না বা বেশি হবে না। In financial terms, it measures how readily an individual, business or financial institution can meet short-term obligation। মানে ওই যে আমি একটু আগে বললাম আপনার যে শর্ট টার্ম অব্লিগেশনটা আছে সেটা খুব কুইক কিভাবে আপনি রিপে করতে পারেন। দিস ইজ লিকুইডিটি। এটা মোটামুটি ক্লিয়ার তো সবার কাছে, না? জি স্যার। তো অ্যাজ ইউজুয়াল চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে সে আরো অনেক কিছু বের করে নিয়ে আসে, যেমন টাইপস অফ লিকুইডিটি, সে আমাদেরকে মার্কেট লিকুইডিটি দেখাইছে, অ্যাকাউন্টিং লিকুইডিটি দেখাইছে। এত কিছুতে আমরা যাব না, বাট ও আরেকটা কয়েকটা কি লিকুইডিটি রেশিওর কথা বলছে, সেটা আমাদের একটু জানলে ভালো হয়। আমরা একটু জানি, সেটা হচ্ছে কারেন্ট রেশিও, আর হচ্ছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, আর একটা হচ্ছে ক্যাশ রেশিও। এই তিনটা রেশিওতে একটা অর্গানাইজেশনের একটা আইডিয়া পাওয়া যায় লিকুইডিটির কি বা ওদের লিকুইডিটি পজিশনটা কি। আমি ওই তিনটা, আপনাদের ইয়েতে দেখা যাচ্ছে না? না স্যার, এটা দেখা যাচ্ছে না। আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালের স্লাইডটার মধ্যে আমি ওই তিনটা ইয়ে লিখে দিচ্ছি। লিকুইডিটি রেশিও এটা দেখা যাচ্ছে তো, না এবার? জি স্যার। দেখেন তিনটা রেশিওর কথা বলা আছে এখানে। প্রথমটা কি? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এখানে কেউ বলতে পারবেন কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট গুলো কি কি? আচ্ছা, সবাই না, আমি একজনকে বলি, ওই যে যেই ছেলেটা সায়েন্স থেকে আসছে বা নন নন কমার্স ব্যাকগ্রাউন্ড, কে জানি ছিল,
স্যার আমি আহসান হাবিব। আহসান হাবিব, আপনি বলেন তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? আহ, স্যার ক্যাশ থাকতে পারে, তারপরে হলো আহ, আমার রেডি গুডস থাকতে পারে, মানে আচ্ছা, যেগুলো আমি এই মুহূর্তে ব্যবহার করতে পারি লং টার্ম ইউজে, মানে উৎপাদনের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হওয়া ছাড়া যে অ্যাসেট গুলো থাকবে এগুলোই। আচ্ছা, আমরা বাই দিস টাইম কিন্তু ওই কারেন্ট অ্যাসেটের একটা আইডিয়া দিয়ে দিছিলাম। এই যে রিসিভেবল, ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ, এই তিনটে বেসিক্যালি কারেন্ট অ্যাসেটের জন্য কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে মনে থাকবে এটা। আচ্ছা, ইয়ে জানি নাম মনে থাকবে স্যার। আহসান হাবিব, হ্যাঁ। জি স্যার, ইনশাল্লাহ। কারেন্ট অ্যাসেটের মধ্যে হচ্ছে তিনটা, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ইনভেন্টরি, আর একটা হচ্ছে আপনার রিসিভেবল। এই তিনটা আইটেম নিয়ে কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটি ইউজুয়ালি পেয়েবল, মানে এটা হচ্ছে ওই যে সাপ্লায়ারদের যে পেমেন্টটা বাকি। তাহলে ওইটা দিয়ে এটা যদি ভাগ করি, ধরেন আমাদের 100 টাকা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট লায়াবিলিটি ধরেন 200 টাকা। তাহলে এই পজিশনে কারেন্ট রেশিও কত? 0.5, ইজ ইট? ইয়েস স্যার। তাহলে এইটা আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স ধরি, এটা কি একটা জেনারেল কোম্পানির জন্য ভালো? না স্যার। ভালো লিকুইডিটি রেশিও? না স্যার। যে যে না না, বলছেন, কেন বলছেন বলেন তো? স্যার আমাদের মানে কারেন্ট রেশিও হতে হয় 2:1। না 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 না, এখানে হতে হয় বলতে কোনো কথা নাই। স্যার এখানে এখানে তার যেটা স্যার লাইবিলিটি আছে, লাইবিলিটির তুলনায় তার অ্যাসেট আছে হাফ। এটা তার জন্য রিস্কি, লাইবিলিটির তুলনায় অ্যাসেট yes, সবসময় দ্বিগুণ থাকা এটা ভালো। হচ্ছে এটা হচ্ছে আম, মানে টু দা পয়েন্টের আনসার, থ্যাংক ইউ। এই মানে আমি যদি চিন্তা করি যে আমার বিভিন্ন মানুষ আমার কাছ থেকে 200 টাকা পায়, বাট আমার কাছে আপাতত ওই 200 টাকা পেমেন্ট করার জন্য মাত্র 100 টাকা আছে, এখন তো আমি খুব কুইক ওদের কাছে খারাপ হয়ে যাব, তাই না? yes, তো sir. বিজনেসের ক্ষেত্র তো সেম। এইখানে যেটা স্ট্যান্ডার্ডের কথা বলছেন, একজন বলছিলেন যে 2:1 হওয়াটা স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নাই। এখানে বেসিক্যালি কোম্পানি টু কোম্পানি, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করতে পারে। কোনো কোম্পানির জন্য 1 টাকা লাইবিলিটির এগেনস্টে 5 টাকা অ্যাসেট রাখাটাও স্ট্যান্ডার্ড হইতে পারে। এটাও একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুলস নাই। আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 1 টাকার এগেনস্টে 1 টাকা থাকাটাই অনেক বেশি, মানে হতেই পারে। যেমন ধরেন আপনার এই ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা বলি, ব্যাংকে 100 টাকা নিয়ে সে কিন্তু প্রায় 70 টাকার মতো বা আরেকটু বেশিও অনেক সময় ক্যাপিটাল ট্যাপিটাল সহ 84। 80 টাকা, 82, 84, এক এক সময় সিআর আর এক্সএলআর এর ব্যাপার আছে, ওগুলো আমরা না যাই, এটা ডিপে না ঢুকি। তাহলে ওই 80 টাকা 82 টাকাও কিন্তু লোন দিয়ে ফেলে। তো তার আছে অ্যাসেট আছে কতটুকু? অ্যাসেট আছে, এটা হচ্ছে টোটাল অ্যাসেট যদি বলি, বা এটাকে ডিমান্ড লাইবিলিটি বলা হয়। সো এখানে কেস টু কেস, একটা কোম্পানির ক্ষেত্রে এক এক রকম হইতেই পারে। সো এখানে হার্ড এন্ড ফাস্ট রুল নাই। তারপর আমরা ধরে নেই যে আমার যেই কারেন্ট লাইবিলিটি আছে সেটা পে করার মতো অ্যাটলিস্ট যেন আমার কোম্পানির ক্যাপাসিটি থাকে কারেন্ট অ্যাসেট দিয়ে, যেটা আমি ইজিলি কনভার্ট করে নিতে পারি। সো এইখানে আরেকটু মানে কুইক লিকুইডিট রেশিও, যদি আমি বলি কুইক রেশিও, যেটাকে এসিড টেস্ট রেশিও বলা হয়, আপনাদের এরকম কোশ্চেন আসতে পারে যে অ্যাসিড টেস্ট রেশিও কি। সো এখানে কারেন্ট অ্যাসেট থেকে যদি ইনভেন্টরিটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কুইক রেশিও পাওয়া যায়, মানে কারেন্ট কুইক অ্যাসেট পাওয়া যায়। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? কারেন্ট অ্যাসেটে আছে ক্যাশ, ক্যাশ, ক্যাশ ইনভেন্টরি। প্লাস ইনভেন্টরি, ইনভেন্টরি তো স্যার আসবে না, মানে রিসিভেবল। কারেন্ট অ্যাসেটের কারেন্ট অ্যাসেট আসবে স্যার। প্লাস রিসিভেবল এই ব্যাংক তিনটা আসবে। হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটের আন্ডারে। এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে বলি, ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা কুইক অ্যাসেট কি হতে পারে? অ্যাকাউন্টস কুইক অ্যাসেটে পেয়েবল ক্যাশ ক্যাশ আর প্লাস রিসিভেবল। রিসিভেবল, হ্যাঁ। এই দুইটা দিয়ে আমার কুইক অ্যাসেট। তো আমার সেম সূত্র, আমার এই কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে আমার এখানে এটার ক্ষেত্রে
কুইক অ্যাসেটটা থেকে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি গেলে আমার কুইক অ্যাসেট আসে, বা এটাকে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বলতে পারি বা কুইক রেশিও বলতে পারি, এক একজন এক এক ভাবে চিনে। দেন হচ্ছে ক্যাশ রেশিও, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এখানে রিসিভেবলটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে আমি কার কাছ থেকে কখন পাবো টাকা সেইটা আমার দেখাচ্ছে যে আমার আসলে ক্যাশ আছে কত, আমি ইজিলি এখন টাকা দিয়ে দিতে পারি কত টাকা। তো এইটা হচ্ছে লিকুইডিটি রেশিও। আচ্ছা, আমরা লিকুইডিটি পড়াইতে যে লিকুইডিটি রেশিও মেশিওতে চলে গেছি, আসলে এত দূর না গেলেও হইতো। জাস্ট আপনাদের এইটা ভালো মনে রাখার জন্য আমি ইয়ে করছি। তাহলে এখন আমরা কনক্লুশন ড্র করতে পারি কি, যে আপনার লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির মধ্যে একটা বিপরীত ধর্মী রিলেশনশিপ আছে, যেখানে আপনার কাছে যত বেশি ক্যাশ থাকবে, যত বেশি লিকুইডিট থাকবেন আপনি, তত প্রফিটেবিলিটি কম হওয়ার সম্ভাবনা, আর যত প্রফিটেবল হবেন তত লিকুইডিটি কম থাকার সম্ভাবনা আছে। সো এখানে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারছেন না যদি আপনার কাছে টাকা ক্যাশ ধরে রাখেন। ইনভেস্ট না করলে আপনার প্রফিট আসবে না। তো এইখানে ব্যালেন্সিং লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনাকে অলওয়েজ ব্যালেন্স করতে হবে, যে আমার বেশি লিকুইডিটিও যেন না থাকে, আবার আম, মানে আপনার কোথাও বেশি ইনভেস্ট করে আমি লিকুইডিটি ক্রাইসিসেও যেন না ভুগি। এটা আপনার অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনাকে মেনটেন করতে হবে। সো আমরা যদি একটু পড়ি স্লাইডে, অল business face a trade-off between being profitable and being liquid. It is crucial for the business. So ক্যাশের কি মোটিভ, হোল্ড ক্যাশ, টেক অ্যাডভান্টেজ, ক্যাশ ডিসকাউন্ট এন্ড ক্যাশ সাপোর্ট। ক্যাশটা থাকলে কি উপকারে আসতে পারে? হোল্ড ক্যাশ, ক্যাশ অ্যাডভান্টেজ অফ ক্যাশ ডিসকাউন্ট। আপনি ধরেন এমন একটা অফার পেয়ে গেলেন যে এটা যদি ক্যাশে পারচেস করা হয়, আপনি যে র মেটেরিয়ালসটা নিয়ে ডিল করেন ওইটা ক্যাশে পারচেস করলে আপনার 20% ডিসকাউন্ট হবে, পাবেন, যেটা হয়তো আপনি এমনিতে পাবেন না। সো আপনাকে এই ক্যাশের ডিসকাউন্টটা গ্রেব করার জন্য ক্যাশ হোল্ড করা লাগতে পারে। ক্যাশ সাপোর্ট, আপনি এমপ্লয়ীদের স্যালারি দিবেন, এই জন্য আপনার ক্যাশ সাপোর্ট লাগতে পারে। আপনি ফ্যাক্টরির স্যালারি দিবেন, বেতন দিবেন, বা ফ্যাক্টরি ভাড়া দিবেন, রেন্ট দিবেন, অফিস রেন্ট দিবেন, এগুলোর জন্য আপনার ক্যাশ সাপোর্ট রাখতে পারে। সো এইগুলো আপনাকে মাথায় নিতে হবে আর কি, মানে ক্যাশ ক্যাশ কেন রাখবেন আপনি অর্গানাইজেশন। রিসিভেবল, লো রিসিভেবল কাস্টমার মে ড্রাইভেন। আপনি যদি রিসিভেবল পলিসি টাইট করে ফেলেন, যে হ্যাঁ আপনি আজকে নিছেন 3 দিনের মধ্যে আপনি পেমেন্ট দিতে হবে, না হলে আপনার ইন্টারেস্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনার কাস্টমাররা অন্য জায়গায় চলে যেতে পারে। তো সুতরাং আপনার এই রিসিভেবলটাও আপনার পলিসি অনুযায়ী। আচ্ছা, 2 মিনিট আমি একটু টাইম নিচ্ছি। ওকে স্যার।
আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইনভেন্টরি। ইনভেন্টরি কেন রাখতে হবে? হোল্ডিং ইনভেন্টরি ফর ইনস্ট্যান্ট ডেলিভারি। আমি আহ, এখন অর্ডার পাইলাম, আমি কিনে এনে বাজার থেকে কিনে এনে র মেটেরিয়ালস এর পরে রেডি করে দিলাম, এটা তো আসলে সব বিজনেসের ক্ষেত্রে হবে না। তো এই ক্ষেত্রে আমাকে ইনভেন্টরি হোল্ড করতে হবে, আদারওয়াইজ আমি কাস্টমার সাপোর্ট দিতে পারবো না ঠিকভাবে। নেক্সট হচ্ছে পেয়েবল। ইনক্রিজ পেয়েবল পিরিয়ড, লস অফ ডিসকাউন্ট অপরচুনিটি অ্যান্ড গুড সাপ্লায়ার। আপনি যদি পেয়েবলটা বাড়ায় ফেলেন তাহলে আপনার কাস্টমার আর যারা সাপ্লায়ার আছেন তারা আপনাকে ডিসকাউন্ট নাও দিতে পারে, অ্যাজ ওয়েল এজ তারা হয়তো আপনার কাছে সেল করার জন্য রিলাক্টেন্ট হতে পারে। So এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় সাপ্লায়ারের ডমিনেশন কাজ করে, তো এই ক্ষেত্রে আপনার র মেটেরিয়ালস ক্রাইসিসও হয়ে যেতে পারে। তো পেয়েবলটাকে আপনি যত কমান মানে অপটিমাম লেভেলে রাখা যায় সেটাই এজ এ ফাইন্যান্স ম্যানেজার চিন্তা করবেন। নেক্সট হচ্ছে আমাদের টপিকস কি আছে, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিং। এখন আপনার ইউজুয়ালি কি হয়, শর্ট টার্ম ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যদি এটা কি বলে, ওয়ার্কিং ক্যাপিটালের ইকুইটি থেকে যদি আপনার কোনো শর্টফল হয়ে যায়, ইকুইটি থেকে টাকা দেওয়ার, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো আলাদাভাবে লোন নিতে পারেন। এখন আপনি এজ এ ফাইন্যান্স ম্যানেজার লোনটা কোথা থেকে নিবেন, দ্যাটস ইম্পর্টেন্ট। লোনটা কোত্থেকে নিবেন সেইটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই ক্ষেত্রে কোম্পানি বিভিন্ন ধরনের অপরচুনিটি থাকতে পারে। আপনি শর্ট টার্ম লোন নিয়েও আপনার ওয়ার্কিং ক্যাপিটালকে সাপোর্ট দিতে পারেন, আবার লং টার্ম লোন নিয়েও ওয়ার্কিং ক্যাপিটালকে সাপোর্ট দিতে পারেন। আমরা এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন নিয়ে কথা বলবো না। ইউজুয়ালি যদি আমি বলি, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ইন্টারেস্ট রেট কম হয় আর লং টার্ম ফাইন্যান্সিং এর ইন্টারেস্ট রেট একটু বেশি হয়, বা লোনের। সো এটা হচ্ছে ইউজুয়াল কেসে হয়, এক্সেপশন থাকতে পারে, ওইটা আমরা ধরছি না। সো শর্ট টার্ম লোন নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন আপনার ওয়ার্কিং ক্যাপিটালে, তাহলে আপনার কোম্পানির এক্সপেন্স কম হইতে পারে, ইন্টারেস্ট রেট এক্সপেন্স কম হতে পারে। আর লং টার্ম নিয়ে যদি আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করেন তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স বেশি হতে পারে, সেই জন্য সেই ক্ষেত্রে কোম্পানি প্রফিটেবিলিটি কম হইতে পারে। সো এইখানে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি রিস্ক অ্যাভার্স হন তাহলে আপনি লং টার্ম লোন নিয়ে আপনার ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করছেন। রিস্ক অ্যাভার্সটা কি, যে ধরেন আপনি লং টার্মটা কি হলো, 1 বছর বা 5 বছরের জন্য আপনি লোন নিছেন, সেইটা আপনি সেইখান থেকে টাকা দিয়ে ইয়ে করতেছেন, ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করতেছেন। সো এই ক্ষেত্রে আপনার এটার আর প্রতি, যেটা শর্ট টার্মে হয় 3 মাস পর পর আপনাকে রিনিউ করতে হয়, বা শর্ট টার্ম লোনগুলো 3 মাসের জন্য দেয়া হয়। তো এখন আপনার কোম্পানি 3 মাসের জন্য লোন নিয়ে যদি ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করে, পরবর্তীতে আবার যদি টাকা লাগে 3 মাস পরে, এই লোনটা তো রিনিউ নাও হইতে পারে কোনো কারণে। তো একটা রিনিউয়াল রিস্ক থেকে যেতে পারে, এবং 3 মাস পরে এই 5%টা বেড়ে তো 7%ও হয়ে যেতে পারে, 8%ও হইতে পারে, 10% হইতে পারে। সো এটার একটা ইন্টারেস্ট রেট রিস্কও আছে। তাহলে এই এই জন্য অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনি
শর্ট টার্ম লোন দিয়ে আপনার ওয়ার্কিং ক্যাপিটালকে সাপোর্ট দিবেন, না লং টার্ম লোন দিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিবেন? এখানেও আপনাকে একটা ব্যালেন্স করতে হবে, বিকজ আপনি লোন নিলেন, ঠিক আছে, শর্ট টার্ম লোন নিয়ে কাজ করতে লাগলেন, হঠাৎ করে 3 মাস পরে দেখা গেল যে আপনার আরো শর্ট টার্ম মানে ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্ট দরকার, কিন্তু আপনি আর লোন পাচ্ছেন না, আপনার প্রবলেম ফেস করতেছেন, তো তখন একটা লিকুইডিটি ক্রাইসিস শুরু হয়ে যাবে। তো অর্গানাইজেশন স্টাক আপ হয়ে যায় লিকুইডিটি ক্রাইসিস থেকে, ইভেন শাটডাউনেও চলে যায় অনেক সময় এটার ক্ষেত্রে। সো এইখানে অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনাকে ব্যালেন্সিং শর্ট টার্ম এবং লং টার্মের একটা ব্যালেন্সিং করতে হবে। আশা করি একটু বুঝছেন না? হ্যালো, জি am স্যার। I audible? আচ্ছা, তাহলে আমরা ব্যালেন্সিং লিকুইডিটি প্রফিটেবিলিটিও বুঝলাম। শর্ট টার্ম লোন বা লং টার্ম লোন বা ফাইন্যান্স দিয়ে কোনটা দিয়ে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্ট দিব অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার, আপনাকে এটারও একটা আইডিয়া পেয়ে গেলাম আমরা এখান থেকে। এখানে লং টার্ম দিয়ে এটার বেনিফিট কি, এটার রিস্ক কম, রিনিউয়াল রিস্ক কম, কারণ আপনি 1-2 বছর নির্দ্বিধায় ওই টাকা ইউজ করতে পারেন, বা 5 বছর। স্টেবল ইন্টারেস্ট রেট, আপনাকে যে কমিটমেন্ট দিছে ওই কমিটমেন্ট অনুযায়ী আপনাকে ইন্টারেস্ট রেট দিয়ে পে করে করে আসতেছে, এটা কম বেশি হওয়ার চান্স কম। অনেক সময় হয় লং টার্ম লোনেও ওই ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার চান্স থাকে, বাট ওইটা আবার আপনার টার্মস এর মধ্যে বলা থাকে কি হবে না হবে। সো আপনি যদি ফিক্সড ইন্টারেস্ট রেটে নিয়ে নেন যে আমার এটা চেঞ্জ করা যাবে না, সেই ক্ষেত্রে আপনার ওইটাতেই থাকা বেটার আর কি, মানে ওই লং টার্মে গেলে আপনার রিস্কটা কম। এখানে এই টপিকসটাও আপনাদের নাই, এই বইতে আছে যেহেতু। একটা অর্গানাইজেশনের উচিত কি শর্ট টার্ম থেকে নেওয়া না লং টার্ম থেকে নেওয়া? এটা হচ্ছে আপনার কেস টু কেস, এখানে কোনো অর্গানাইজেশনকে আপনি বাধা ধরা কোনো নিয়মের মধ্যে ফেলে দিতে পারবেন না। সো লং এটা আপনি টার্ম থেকে যদি করা হয়, ইউজুয়ালি আপনার যদি ফাইন্যান্সিং লং টার্ম সোর্স, থেকে করা হয় স্যার, সেক্ষেত্রে তার ইন্টারেস্ট রেটটা বেশি পড়ে যায় না অর্গানাইজেশনের প্রতি? এটা কি বার্ডেন হয় না? এজন্যই তো আপনি ট্রাই করবেন শর্ট টার্মের মধ্যে, বা যেখান থেকে ইন্টারেস্ট রেট যেটাতে কম দেয়া লাগতেছে সেটাতে আপনি ইনভেস্ট করেন, মানে সেটা থেকে ফাইন্যান্স করার জন্য। তো ওইটা থেকে যদি আপনার দেখা যাচ্ছে রিস্কটা বেশি হয়ে যায়, পরবর্তীতে আপনি রিনিউয়াল রিস্ক মানে রিনিউ না করতে পারেন, এবং ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েট হইতে পারে ভবিষ্যতে, এজন্য আপনি লং টার্ম নিয়েও চিন্তা করতে পারেন। সো অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনি কোন পজিশনে আসলে কোম্পানি রান করছেন সেটার উপর বেস করে আপনি ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা দিয়ে আসলে ফাইন্যান্স করবেন। ওকে স্যার। ওকে, তো এই টপিকসটা কারেন্ট অ্যাসেট ফাইন্যান্সিং। কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে আপনি কারেন্ট অ্যাসেটে কোত্থেকে ইনভেস্ট করবেন, এটা এই বইতে নাই, সুতরাং আমরা এটা স্কিপ করে যাচ্ছি। ক্যাশ অপারেটিং সাইকেল, যেটা আপনাদের আহ, একটু ইম্পর্টেন্ট, এর আগে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা হয়েছে। ক্যাশ অপারেটিং সাইকেল না, আমি একটা কোম্পানি স্টার্ট করলাম, ঠিক আছে, ফুল সেট আপ হয়ে গেল, আমার মেশিন টেশিন সব সেট আপ হয়ে গেল। এখন আমাকে এই কোম্পানি যদি স্টার্ট করতে হয় তাহলে কি করা লাগবে বলেন তো? প্রোডাকশন রান করতে হলে কি করা লাগবে? র র মেটেরিয়াল মেটেরিয়াল লাগবে, লাগবে। আমার কর্মকর্তা রান করার জন্য যে হিউম্যান রিসোর্স এগুলো লাগবে। তার মানে আপনাকে প্রথমেই ধরেন আপনার পারচেজ অফ র মেটেরিয়ালস, আপনি র মেটেরিয়ালস পারচেজ করবেন, তাই না? জি স্যার। তাহলে আপনার প্রথমেই টাকাটা এখানে ইনফ্লো হচ্ছে। পারচেজ করবেন কার কাছ থেকে? সাপ্লায়ার। সাপ্লায়ারের কাছ থেকে। তার মানে হচ্ছে আপনার সাপ্লায়ারের কাছ থেকে একটা লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, সাপ্লায়ারকে আপনার একটা পেয়েবল থাকতে পারে। তো আপনি ধরেন 100 টাকার প্রোডাক্ট কিনে 80 টাকা সাপ্লায়ারকে দিয়ে দিলেন, আর বাকি 20 টাকা আপনার পেয়েবলে আছে। তাহলে এখানে পারচেজে 80 টাকা খরচ হয়ে গেল অলরেডি, কিন্তু আপনার 80 টাকার একটা ইনজেকশন হয়ে গেল, অর্গানাইজেশনে চলে গেল টাকাটা, তাই না? জি স্যার। এই 80 টাকার র মেটেরিয়ালস কিনে আপনার এখন 80 টাকার র মেটেরিয়ালস তো পুরোটা আপনার কাছে র মেটেরিয়ালস হিসেবে রেখে দিবেন না, এখন একটা প্রোডাকশনে আপনি এখান যাবে। থেকে ধরেন
30 টাকা দিলেন, তাহলে আর বাকি রইল র মেটেরিয়ালসে 50 টাকা। তো এই 30 টাকাকে আপনি এখানে রাখলেন। এই 30 টাকার না, র মেটেরিয়ালসে আপনি ধরেন এটা খাতে 50 টাকাই দিলেন, তাহলে আর বাকি রইল 30 টাকা, এখানে 50 টাকা ধরেন। এই 50 টাকা থেকে আবার আপনার সে প্রডিউস করে টোরে 20 টাকার প্রোডাক্টের এখানে তৈরি নিয়ে আসছে টাকাটা, তাহলে এখানে আর রইল 30 টাকা, এখানে রইল 20 টাকা। এবার এই 20 টাকার প্রোডাক্ট আপনি সেল করলেন 30 টাকায়। 30 টাকায় সেল করে ধরেন 20 টাকায় আমরা সেল করলাম, এটা তো প্রফিট নাই, ধরেন এটা একবারে নেট নেট সেল করলাম। 20 টাকার মধ্যে আমি 10 টাকা ক্যাশে পাইছি, আর 10 টাকা বাকিতে রেখে দিছি, মানে তার কাছ থেকে আমরা পাবো। তাহলে এখানে 10 টাকা আটকাইলো, আর এইখানে 20 টাকার প্রোডাক্ট চলে গেল। আচ্ছা হ্যাঁ, রিসিভেবলে 10 টাকা আটকাইলো, ফিনিশড গুডসে এসে কিছু টাকা আটকালো, ওয়ার্কিং ক্যাপিটালে এসে কিছু টাকা আটকালো, র মেটেরিয়ালসে কিছু টাকা আটকালো। আর আপনার যেহেতু ক্যাশ, দৈনন্দিন জীবনে ক্যাশ লাগবে, সেখানে আরো 10 টাকা। সো এই টাকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় লক হয়ে যাচ্ছে, তাই না? ওই যে আমরা একটু আগে বললাম আমাদের অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে, তাহলে এই র মেটেরিয়ালস এর আন্ডারে র মেটেরিয়ালসেও টাকা থাকতে পারে, ওয়ার্ক ইন প্রগ্রেসে, ফিনিশ গুডসে। এই ইনভেন্টরির মধ্যে এ, ধরেন 100 টাকা আটকে গেল, তাহলে এটা আমার কারেন্ট অ্যাসেটের পার্ট, রিসিভেবল আর 100 টাকা আটকে গেল, আর ক্যাশে আছে 100 টাকা। ওই যে আমরা 300 টাকা বললাম, তাহলে এই 300 টাকা এখানে আটকে গেল। এবার আপনি ওই যে পারচেস করে আসলেন, এখানে 20 টাকা, 20 টাকা তো ওই লোকের আটকে রাখছেন আপনি। ধরে রাখলাম যে এভাবে করে আপনার 100 টাকা মানুষের টাকা আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন, আপনি এটা দিবেন পরে। তাহলে 300 টাকা থেকে যদি 200 টাকা চলে যায়, 100 টাকা চলে যায়, তাহলে আরো আপনার কাছে 200 টাকা থাকে। সো ক্যাশটা কিভাবে ঘুরতেছে? এই যে ক্যাশটা আসছে আপনার কাছে, আবার রিসিভেবল হলো, রিকভারি হলো, এটা দিয়ে আবার আপনি পে বলে টাকা দিয়ে দিলেন কাস্টমারকে আর সাপ্লায়ারকে। এরপরে আবার আপনি র মেটেরিয়ালস কিনলেন, আবার এভাবে এবারে সাইকেল আকারে ঘুরতে থাকলো না জিনিসগুলা? তাহলে এইটাই হচ্ছে আপনার ক্যাশ অপারেটিং সাইকেল। আপনার কাছে আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন, ইনপুট দিলেন, সেটা কিভাবে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় স্টাক আপ হচ্ছে, আবার টাকাটা রিকভারি হচ্ছে কাস্টমারের কাছ থেকে, রিকভারি হয়ে আবার আপনি পেমেন্ট দিচ্ছেন সাপ্লায়ারকে বাকি টাকা, এগুলো আপনি করতে পারলেন। ঠিক আছে? দিস ইজ ক্যাশ অপারেটিং সাইকেল। এখন আমরা তো এটা একটা আইডিয়া পেলাম ক্যাশ অপারেটিং সাইকেলে, কিন্তু একটা টাকা কতদিন ধরে ঘুরতে পারে এটা কিন্তু ডেইজ ওয়াইজ আমরা বের করতে পারি। যে আপনি এখানে যে টাকাটা দিলেন, এই টাকাটা 10 দিন ধরে এখানে বসে আছে, 10 days। ওয়ার্কিং ক্যাপিটালে 10 দিন বসে আছে, এই টাকাটা এখানে 10 দিন বসে আছে, রিসিভেবলে আছে 5 দিন, এবং ক্যাশের টার্ম নাই। এই 4টা ওয়েতে আপনার টাকাটা হোল্ড হয়ে থাকতে পারে, 10 10 10, আর এখানে 5, 35 দিন আপনার এই টাকাগুলো লক, এই টাকাটা পড়ে আছে। আর পে বলে আপনি মানুষের টাকা 20 দিন ধরে রাখতেছেন, তাহলে এই 35 দিন থেকে 20 দিন গেলে থাকে 15 দিন। তাহলে আপনি হচ্ছে এই ক্যাশ অপারেটিং সাইকেলে 15 days লাগে, একটা টাকা ঘুরে আসতে 15 দিন লাগে। এটা একটা এক্সাম্পল দিলাম। আমরা এগুলো আবার ম্যাথ করব, হ্যাঁ, একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে পড়ালেখা করব, করে এটা শিখবো। ওকে? আমার মনে হয় আমরা আজকে আর বেশি দূর আগাবো না, 5টা 5 10 এর মধ্যে ছেড়ে দিব। স্যার তো 5টাতে এখানে জামাত, কি বলছিলেন? স্যার 5টাতে আসলে জামাত ছিল তো। জামাত ছিল? জি স্যার, জি স্যার, 5টাতে আসলে জামাত। 5টা কততে? স্যার 5টাতেই জামাত। এখানে আপনার জামাতে অ্যাটেন্ড করতে চান সবাই? তাহলে আমরা আজকে ক্লোজ করে দেই, পরে আমরা আবার, কারণ এর চেয়ে বেশি আর যেতেও পারবো না। রোজা রমজানের দিন, এখন দেখা যাবে যে পানির তৃষ্ণা ধরে গেছে। আপনার তাহলে এই পর্যন্তই থাকুক। ক্যাশ অপারেটিং সাইকেলের যেই সূত্রগুলো আছে, আপনারা পারলে বাসায় একটু এগুলো স্টাডি করে নিয়েন। এই সূত্রটা, এগুলো সূত্র আর কি, স্যার এটা এগুলো একটু সব। শেষ করে, হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার এটা একটু স্যার শেষ এই করে না, স্লাইডটা একটু শেষ করে দেন আর কি। হালকা একটু এটা হিন্টস এটা দিলে। একটু অনেক বড় হবে, এটা শেষ করলে হাফ এন আওয়ারের বেশি লাগবে টাইম। ও
বা আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেক লেগে কাইন্ডলি যাবে। তো স্লাইডগুলো এইটা আমরা আমাদের প্রোভাইড করলে নেক্সট ভালো ক্লাসে হয়। দেখবো, এটার একটা অঙ্কও করব, কারণ এটার সাথে এটার অ্যাসোসিয়েটেড ম্যাথ আছে। তো এটা ঘন্টাখানেকের মামলা, হ্যাঁ, এই জন্য আর এটা শুরু করলাম না। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। স্যার ঠিক আছে, স্লাইডগুলো আমাদের দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা স্লাইড আমি কিভাবে দিতে পারি? আপনারা কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন? জি স্যার। জি স্যার করেছি স্যার স্যার। চ্যাট বক্সে দিলেও হবে এখানে। চ্যাট বক্সে দেওয়া যায় নাকি? জি স্যার, আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ মেল করতে করে পারেন, মেল করতে পারেন স্যার। আমাকে আপনাদের গ্রুপে অ্যাড করে নিতে পারেন। 6 7 স্যার আপনার কন্ট্রাক্ট নাম্বার। 9 6 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আমি চ্যাট বক্সে, ওটা অ্যাড করে নিন। হ্যাঁ, তাহলে আমি ওখানে দিয়ে দিব না করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।